জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু। সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচারের ক্ষমতা দেয়া আছে ট্রাইব্যুনালে, জানালেন চিফ প্রসিকিউটর। যারা এই দেশেরই সন্তান তাদেরকে এইভাবে নির্মম পন্থায় হত্যা করা, এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন এবং সেই ঘটনায় 16 জনের বিরুদ্ধে বিচার কার্য চলছে। দুপুরে ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক। বিএনপির সদিচ্ছা থাকলে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব, বলছে এনসিপি। জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। যদি সেটা সম্ভবপর না হয়, সকল পক্ষকে আমরা সাথে নিয়ে আমরা রাজপথের কর্মসূচি আমরা গ্রহণ করব। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় আজও সড়ক ও রেলপথ অবরোধ। পাবনার বেড়ায় চলছে হরতাল। জনভোগান্তি বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। বরেণ্য লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের প্রতি শেষ শ্রদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা অনুষ্ঠিত। মরদেহ নেওয়া হচ্ছে কুষ্টিয়ায়। আমদানি প্রভাব পড়তে শুরু করেছে চালের মোকামে। সরকারের দুর্বল নজরদারির কারণে বাজারে অস্থিরতার অভিযোগ ক্রেতা বিক্রেতার। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। গত বছর 5 আগস্ট আশুলিয়ায় 6 জনকে গুলি করে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। সূচনা বক্তব্যে বলেন, তাদের হাতে অকাট্য প্রমাণ রয়েছে। এই তথ্য প্রমাণ দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের বিচার করা সম্ভব। শুনানিতে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে হবে কিনা এমন প্রশ্ন তোলেন ট্রাইব্যুনাল 2। পরে চিফ প্রসিকিউটর বলেন, এই বিতর্ক অহেতুক। ট্রাইব্যুনাল আইনে ওই বাহিনীর সদস্যদের বিচারের ক্ষমতা দেয়া আছে। এদিকে জুলাই আগস্টে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, হাসানুল হক ইনু সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। চলতি মাসের 29 তারিখের মধ্যে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করবে প্রসিকিউশন। এছাড়া এদিন ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলার 5 দিনের সাক্ষ্য গ্রহণ ও ট্রাইব্যুনাল 1-এ চানখারপুলের 6 জনকে হত্যা মামলার 7ম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী মানুল মারুফ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম সম্পর্কে জানতে চাই বিস্তারিত। বেশ আলোচিত 3টি মামলা ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ কিন্তু আজ জুলাই আন্দোলন অন্যতম নৃশংস একটি ঘটনা, আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো এবং 4 আগস্ট আরেকজনকে গুলি করে হত্যা, সেই মামলার কিন্তু আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে এবং আজ সেই বিচারের কিন্তু প্রথম যে পার্ট অর্থাৎ সূচনা বক্তব্যের জন্য আজকের দিনটি নির্ধারিত ছিল এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সূচনা বক্তব্য রাখেন এবং আন্দোলনের প্রেক্ষাপট থেকে শুরু করে সাভার এলাকায় যে সকল ঘটনা ঘটেছে, আশুলিয়া এলাকায় যে সকল ঘটনা ঘটেছে সব কিছু কিন্তু তুলে ধরেন এবং সেখানে যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে তাদের নাম সহ তুলে ধরেন এবং ঘটনার প্রেক্ষাপটে তুলে ধরেন এবং এমন পরিস্থিতিতে সে একটি পর্যায়ে শুনানির ট্রাইব্যুনাল তাজুল ইসলামকে প্রশ্ন করেন যে ট্রাইব্যুনালের যে আইন, সেই আইন অনুযায়ী সশস্ত্র বাহিনীর বিচার করা যাবে কিনা এমন প্রশ্ন জবাবে বা সুযোগ আছে কিনা। তো এমন প্রশ্ন জবাবে তাজুল ইসলাম বলেন যে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার ট্রাইব্যুনাল আইনে করা যাবে এবং তাদের মূলত এই বাহিনীর সদস্যদের যদি কেউ মানবতা বিরোধী অপরাধ করেন তাদের বিচারের জন্যই ট্রাইব্যুনালের প্রথম আইন হয়েছিল বলে কিন্তু তাজুল ইসলাম জানান পরবর্তীতে ব্রিফিংয়ে। এবং তিনি যেমনটা বলেছেন যে যাদের হাতে যেই অকাট্য প্রমাণ রয়েছে, জুলাই আন্দোলন যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, পৃথিবীর যে কোনো আদালতে এই অপরাধ প্রমাণ করা সম্ভব এবং সেই সকল যে তথ্য প্রমাণের কথা কিন্তু আজকে ট্রাইব্যুনাল 2-এ কিন্তু তিনি তুলে ধরেন এবং
পরবর্তীতে শুনানি শেষে এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকালের দিনটি নির্ধারণ করেন, অর্থাৎ আগামীকাল থেকে আশুলিয়ার যে ঘটনা এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এছাড়া কিন্তু কুষ্টিয়ায় যে জুলাই গণঅভ্যুত্থানের সময় 7 জনকে হত্যা করা হয় সেই মামলায়ও আজকে তদন্ত প্রতিবেদন কিন্তু দাখিল করেছে তদন্ত সংস্থা, এবং সেই মামলায় মাহবুবুল আলম, হানিফ, হাসানুল হক ইনু তারা কিন্তু আসামি রয়েছেন। তারা মোট 5 জন আসামি, এবং সেই মামলায় কিন্তু দ্রুতই আনুষ্ঠানিক অভিযোগ কিন্তু দাখিল করা হবে বলে কিন্তু চিফ প্রসিকিউটর আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আরও 2টি মামলা কিন্তু আজকে সাক্ষ্য চলছে, একটি চানখারপুলের হত্যা মামলা এবং অপরটি শহীদ আবু সাইদ হত্যা মামলা। মারুফ, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে আজ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। দুপুর 2:30টায় এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বিএনপি, জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির প্রেস উইং জানিয়েছে, বৈঠকে দলের প্রতিনিধিত্ব করবেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এর আগে গত 11 সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বশেষ বৈঠক করেছিল কমিশন। সেদিন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। কমিশনের মতে, জুলাই সনদ কেবল রাজনৈতিক সংস্কারের রূপরেখাই নয়, এটি দীর্ঘমেয়াদী একটি রোডম্যাপ যা দেশের গণতন্ত্র ও সুশাসনের ভিত্তি শক্তিশালী করবে। তবে কার্যকর করতে হলে প্রয়োজন সর্বাত্মক রাজনৈতিক ঐকমত্য। বিএনপির সদিচ্ছা থাকলেই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব মনে করেন জাতীয় নাগরিক পার্টি, এনসিপির নেতারা। এর আইনি ভিত্তি চান তারা। বলেন, আবারও স্বৈরাচার ঠেকাতে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য জরুরি। প্রাপ্ত ভোট অনুযায়ী উচ্চকক্ষে পিআর পদ্ধতির পক্ষেও এনসিপি। এসব ক্ষেত্রে মতভেদ দূর করে বিএনপিকে এক ছাতা নিচে আসার আহ্বান দলটির। এ নিয়ে যমুনা টেলিভিশনের সাথে কথা বলেছেন এনসিপির শীর্ষ 2 নেতা। আরও জানাচ্ছেন সহকর্মী লামিয়া তিথি। জুলাই সনদ বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে মতৈক্যে পৌঁছাতে পারেনি দলগুলো। জুলাই সনদ নিয়ে বাকযুদ্ধ হয় গণঅভ্যুত্থানের অংশীজনদের সাথে। বিএনপি, জামায়াত, এনসিপি সহ সকল রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে তাদের জুলাই সনদের খসড়া জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনে, যার মাধ্যমে আরও দৃশ্যমান হয়েছে দাবি ও বিরোধ। কিছুদিন আগে জুলাই সনদ নিয়ে এনসিপির কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন দলের আহ্বায়ক। জুলাই সনদের যেই প্রতিশ্রুতি, সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করেই আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। এরপর সময় গড়িয়েছে, বৈঠক হয়েছে কয়েক দফা। বিএনপির সাথে মতপার্থক্য কতটা কমলো এবং নিজেদের অবস্থান পরিষ্কার করলেন এনসিপির নেতারা। আমরা সবগুলো দল আমরা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে নির্বাচনের কথা বললেও বিএনপি এবং তার সঙ্গে কয়েকটি দল তারা উচ্চকক্ষে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন তারা চান না। তারা নিম্নকক্ষের অনুপাতে উচ্চকক্ষের প্রতিনিধি তারা নির্বাচনের কথা বলেন। জুলাই সনদের দ্বিতীয় দফার যে বৈঠক, সেখানকার 20টা বিষয়ের মধ্যে 7টা বিষয়ই তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। যে সনদটি চূড়ান্ত হয়েছে সেটির স্থায়ী এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচনে গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আর বিএনপির ক্ষেত্রে দাবিটি হচ্ছে যে জুলাই সনদকে তারা জাস্ট রাজনৈতিক সমঝোতা বা রাজনৈতিক পেপার হিসাবে রাখতে চাচ্ছে। পরবর্তী সংসদ নির্বাচনে অর্থাৎ পুরনো কাঠামো, পুরনো সংবিধান, পুরনো আইন রেখে জাস্ট জুলাই সনদটাকে একটি স্বাক্ষর করে রাজনৈতিক প্রতিশ্রুতি দিতে চাচ্ছে। জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার পাশাপাশি সংবিধানের অন্তর্ভুক্তির দাবিতে অনড় এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও জানান তারা। বিএনপি তারা যদি সদিচ্ছা রাখেন তাহলে এখন থেকে আসলে জুলাই সনদকে কার্যকর করা সম্ভব। আর যদি এরকমটা হয় যে নোট অফ ডিসেন্ট দেওয়ার অর্থ এই যে আমরা এটা মানিই না এবং কোনোভাবে এটাকে বাস্তবায়ন হতে দেব না, এই মনোভাব যদি বিএনপির মধ্যে তৈরি হয় তাহলে সেটা জাতির সঙ্গে প্রতারণা হবে। আমরা যেটি মনে করি যে এই সনদটি যেহেতু অলরেডি বিএনপি অধিকাংশ মতামত একমত হয়েছে, সেই জায়গা থেকে এখনই এটিকে একটি আইনি ভিত্তি দিয়ে এটার ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এরপরও জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠোর হওয়ার হুমকি দেন এনসিপি নেতারা। জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে এবং নতুন সংবিধানে জুলাই সনদের যে অঙ্গীকারগুলো আছে, যে প্রস্তাবনাগুলোর ব্যাপারে আমরা একমত হয়েছি, কমিশন সিদ্ধান্ত দিয়েছে, সেগুলোকে যা সংবিধানের সাথে সম্পর্কিত সেটা নতুন সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। যদি সেটা সম্ভবপর না হয়, সকল পক্ষকে আমরা সাথে নিয়ে আমরা রাজপথের কর্মসূচি আমরা গ্রহণ করব। বিএনপি তার রাজনৈতিক অবস্থান থেকে আশা করি তারা সরে আসবে এবং এটির আইনি ভিত্তির জন্য তারা আরও বেশি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে একটি সমাধানের পথ খুঁজে নেবে।
মনে করিয়ে দেন 90-এর 3 দলীয় রূপরেখা বাস্তবায়ন না হওয়ায় হতাশ হয়েছে দেশের জনগণ। সেই একই প্রক্রিয়ায় পুনরাবৃত্তি যেন না হয় সেজন্যই জুলাই সনদ বাস্তবায়ন জরুরি বলেও মনে করেন এনসিপি। আলোর মুখ দেখেনি, তেমনটা আমরা এখন হইতে চাই না। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় 3 দিনের সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচিতে নেমেছে 2 ইউনিয়নের মানুষ। এছাড়া পাবনার বেড়ায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গার আলগি ও হামিদি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদ জানাচ্ছেন এলাকাবাসী। সকাল থেকেই পুখরিয়া বাস স্ট্যান্ড, হামিদি, মনসুরাবাদ, ভাঙ্গা হাসপাতাল মোড় এলাকায় গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেছেন তারা। এতে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। অবরোধ করা হয়েছে রেলপথ। এতে বন্ধ রয়েছে পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের সাথে ট্রেন চলাচল। এদিকে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে আলগি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। এদিকে পাবনা 1 আসনের পুনর্বিন্যাসের দাবিতে বেড়া উপজেলায় চলছে সর্বদলীয় সংগ্রাম কমিটির সকাল সন্ধ্যা হরতাল। বন্ধ রয়েছে উপজেলার সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। বন্ধ আঞ্চলিক সড়কগুলোতে যান চলাচল। এতে বিপাকে পড়েছেন চলাচলকারীরা। যদিও পাবনা থেকে রাজধানীমুখী বাস বিকল্প পথে চলছে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধের বিষয়ে আমার সহকর্মী তরিকুল ইসলাম হিমেল আমার সঙ্গে যোগ দিয়ে আরও বিস্তারিত তথ্য আমাদের জানাবেন। হিমেল, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? বেশ কয়েক ঘন্টা ধরেই তো এই অবরোধ কর্মসূচি চলছে। মহাসড়ক ও ট্রেন চলাচলের এখন কি অবস্থা দেখছেন আপনি? ছোঁয়া, আগের বুলেটিনে যেমনটা আমি জানিয়েছি যে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল এবং সময়ের সাথে সাথে কিন্তু বৃষ্টির মাত্রা বাড়ছিল। এই মুহূর্তে কিন্তু তুমুল বৃষ্টি হচ্ছে এই ভাঙাতে। এই বৃষ্টির মধ্যেও কিন্তু আন্দোলনকারীরা তাদের অবরোধ ছেড়ে যাননি, অবরোধ চলছে। আর যেই বিষয়টি হচ্ছে যে অবরোধের বিষয়টি জানতে চাইলেন যে আমরা আন্দোলনকারীদের সাথে কথা বলেছিলাম যে আপনাদের এই অবরোধ কতক্ষণ নাগাদ চলবে, আবহাওয়া তো খারাপের দিকে যাচ্ছে। তারা বলছে যাই ঘটুক না কেন আন্দোলন থেকে তারা সরে যাবে না। এবং তারা কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য গণমাধ্যমের মাধ্যমে তারা জানতে পেরেছে। তারা এই বিষয়েও প্রতিক্রিয়া জানিয়েছে যে যত যাই ঘটুক না কেন, যে ব্যবস্থায় তারা নেক না কেন, তাদের যে দাবি একটি, সেই দাবি হচ্ছে তাদের ইউনিয়ন দুটিকে তাদের আসনে ফিরিয়ে দেওয়ার। সেটি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তাদের কোনো ধরনের কোনো আশ্বাসে বা কোনো ধরনের হুমকিতে বা কোনো ধরনের চাপে, কোনো ধরনের অ্যাকশনে তারা তাদের আন্দোলন থেকে সরে যাবে না। আর যেমনটি জানাচ্ছিলাম যে সকাল থেকেই কিন্তু আমি যে 7টা থেকে অবরোধ শুরু হয়েছে, 7টা থেকে আমি দেখেছি যে দূরপাল্লার যাত্রীদের ভোগান্তি। এই মুহূর্তে কিন্তু 3টি ট্রেন, একটি ট্রেন হচ্ছে নকশিকাতা এক্সপ্রেস, সেই ট্রেনটি মাঝপথে আটকে আছে। 2টি ট্রেন সুন্দরবন এক্সপ্রেস এবং মধুমতি এক্সপ্রেস, এই 2টি ট্রেন একটি ভাঙ্গা স্টেশনে এবং একটি ফরিদপুর স্টেশনে আটকে আছে। এই ট্রেনের যাত্রীদেরও অসাধারণ অস্বাভাবিক ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে এবং যারা বাসে করে সকালের দিকে অফিসগামী যাত্রীরা ঢাকা যেয়ে অফিস করবেন সেই উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, তারাও কিন্তু ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন। এই যে অবরোধ আজকে শুরু হয়েছে, এই অবরোধ তারা ঘোষণা দিয়েছেন 72 ঘন্টা টানা চালানোর এবং এটি যদি তাদের এই ঘোষণা অনুযায়ী চলে তাহলে আগামী মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত তাদের এই অবরোধ কার্যক্রম চলবে। ছোঁয়া, হিমেল, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। এদিকে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে চলা অবরোধ বিকেলের মধ্যে তুলে নিতে আলটিমেটাম দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সাধারণ মানুষের এই দুর্ভোগ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। বিকেলের মধ্যে এই অবরোধ তুলে না নিলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সচিবালয়ে বৈঠক শেষে জানান, নির্বিঘ্নে দুর্গাপূজা আয়োজনে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। অনেক জায়গায় পূজা কমিটির মধ্যে কোন্দল আছে উল্লেখ করে উপদেষ্টা বিরোধ মিটিয়ে সুন্দরভাবে পূজা আয়োজনের আহ্বান জানান। বলেন, যাবজ্জীবন সাজা হওয়া বয়স্ক কারাবন্দীদের সাজার মেয়াদ কমানোর কথা ভাবছে সরকার। এগুলো জনগণের কিন্তু ভোগান্তি হচ্ছে। এই 2টা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি জিম্মি করে রাখছেন। এটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আমরা হয়তো এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে, আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করে দেব। এটা ক্ষেত্রে আমার মনে হয় আপনাদেরও সবাই সাহায্য সহযোগিতা লাগবে।
বরেণ্য লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সম্পন্ন হয়েছে। এখন তার মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে কুষ্টিয়ায়। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। টানা বৃষ্টির মধ্যেও শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হন সাংস্কৃতিক অঙ্গনের অনেকে। সঙ্গীত শিল্পী, শ্রোতা, ভক্ত, অনুরাগীরা শিল্পীকে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ভিড় করেন। তারা জানান, ফরিদা পারভিনের মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে বড় ধরনের শূন্যতা সৃষ্টি হয়েছে। বলেন, লোকসঙ্গীত ও লালন গীতিকে সবার কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ফরিদা পারভিন। শনিবার রাত 10:15 চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত 2 সেপ্টেম্বর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন ফরিদা পারভিন। আমি আমার এলাকার এক বড় বোনকে হারিয়েছি। নিঃসন্দেহে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির অনেক বড় একটা ক্ষতি হলো। লালন ভক্ত অনুরাগী যারা আছেন ফরিদা ম্যামের, তারা আজকে রন্ধ্রে রন্ধ্রে বুঝতে পারছে। আমি নিজেও হয়তো উনি যখন ছিলেন এই উপলব্ধিটা করতে পারিনি, কিন্তু উনি আজকে না থাকাতে সেটা উপলব্ধি করছি যে কত বড় ক্ষতি হয়ে গেল আমাদের জন্য। একজন ফরিদা পারভিন চলে যাওয়া মানে কিন্তু আসলে এককভাবে একটা ব্যক্তি চলে যাওয়া না, একটা সময় চলে যাওয়া, একটা পর্যায়ে চলে যাওয়া, একটা মহাপ্রস্থানের মতো। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে ফরিদা পারভিনের মরদেহ নেওয়া হচ্ছে কুষ্টিয়ায়। সেখানে দাফন করা হবে তাকে। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ তৌকির। তৌকির, ফরিদা পারভিনকে শেষ শ্রদ্ধা জানাতে এসে কি বললেন তার শ্রোতা ভক্তরা? একটু আগে না, ঠিক 1টার আগে কিন্তু আসলে এখানে জানাজার শেষে তাকে বহনকারী গাড়িটা কিন্তু ছেড়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ। আমরা শহীদ মিনারে কথা বলে যেটুকু শুনতে পারলাম, সবার মুখে কিন্তু একটি কথা, যে এই শিল্পীর আর বিকল্প আসবে না, বা এমন শিল্পী আর কখনো আসবে না। তার সহকর্মী, তার স্বজন কিংবা তার জীবন সঙ্গী 21শে পদকপ্রাপ্ত বংশীবাদক শিল্পী গাজী আব্দুল হাকিম, তিনি বলেছেন যে তিনি আর বাঁশির সুর কার জন্য শোনাবেন, বা আদৌ কি তার বাঁশিতে আর সুর আসবে। বা ফরিদা পারভিন কিন্তু গিয়েছেন পাখি কখন জানি উড়ে যায়। উনি গানে গানে যে পাখি উড়ে যাওয়ার কথা বলেছেন, সেই মানুষটির প্রাণ পাখি উড়ে গেল গত রাতে। আসলে এই যে শিল্পীর এভাবে চলে যাওয়া, এটা একটা অপূরণীয় ক্ষতি। তার বিকল্প কেউ আসবে না, বারবার কিন্তু সবাই একই কথা বলছেন। আমরা সকাল 11:30 নাগাদ কিন্তু আসলে শহীদ মিনারে তাকে শেষ শ্রদ্ধা জানাতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কিন্তু আসলে একটা শোক সভা আয়োজন করা হয়। সেই সভায় কিন্তু সবাই তার স্মৃতি উদ্দেশ্যে বা তার কাজ যে উনি করে গেছেন, বা তিনি যে তার লালন মঞ্চ যে করে গেছেন, কিন্তু চলে গিয়েছে। তাকে বহন করা গাড়িটা কিন্তু কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেখানে কিন্তু কুষ্টিয়া কেন্দ্রীয় কবরস্থানে তার বাবা মায়ের কবরে তাকে দাফন করা হবে। ঢাকা থেকে আসলে কুষ্টিয়া যেতে কতক্ষণ নাগাদ সময় লাগবে সেটা কিন্তু আসলে এখনও নিশ্চিত করে বলা যায় না, কারণ রাস্তাঘাটের অবস্থার উপর কিন্তু আসলে নির্ভর করবে। তবে এখান থেকে 1টার কিছু আগে কিন্তু গাড়ি আসলে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেইখানে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে তার পরিবারের লোকজন। সব কিছু মিলিয়ে বলা যায় যে সন্ধ্যা নাগাদ হয়তো সেখানে পৌঁছালে সেইখানে আরেকটি জানাজা শেষে হয়তো তাকে আসলে বাবা মায়ের কবরে দাফন করা হবে। এই ছিল আমার কাছে সবশেষ। তৌকির, অনেক ধন্যবাদ আপনাকে। মানুষ কারো চাকরি করার জন্য আসেনি, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে শ্যামলীতে পিকেএসএফ এর নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। আমাদের যাওয়ার পথ দীর্ঘ, কিন্তু আমাদের প্রস্তুতির পর্ব খুব শক্ত। বাংলাদেশের যে প্রস্তুতি দারিদ্র নিরসনের অন্য কোনো দেশে এরকম হয়েছে বলে মনে হয় না। একেবারে গোড়াতে গিয়ে যে মানুষের সঙ্গে কাজ করা, সেটার যথেষ্ট কাজ হয়েছে, বিভিন্ন সবাই মিলে কাজ করেছে। কাজে ওই যে স্টেজে এসছি, এখন একেবারে বড় আকারে চলে যাওয়ার সময় এসছে। এটা পারা যাবে সেইভাবে। এই ফাইন্যান্সিয়াল সিস্টেমকে গড়ে তুললে আমরা সত্যি সত্যি মানুষকে উদ্যোক্তা করতে পারি।
জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হল জাতীয় নাগরিক পার্টি এনসিপির রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে মতবিনিময় এবং আলোচনা সভা। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা 7টায় হোকোতো পিয়ায় অনুষ্ঠিত হয় এই সভা। এতে 3 শতাধিক অতিথি যোগ দেন। এ সময় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দলটির এশিয়া বিষয়ক সমন্বয়ক জুবায়ের আহমেদ সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম। এ সময় সংবিধান সংশোধনের উপর জোর দেন তারা, নতুবা শেখ হাসিনার মতো ফ্যাসিস্টরা তাদের রাজত্ব কায়েম করবে, এমনটাও তাদের অভিযোগ। অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের শহীদ এবং আহতদের নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া জুলাই আন্দোলনে অবদান রাখায় কয়েকজনকে দেয়া হয় সম্মাননা। 6 দিনের সফর শেষে 17 সেপ্টেম্বর এনসিপি প্রতিনিধিদের দেশে ফেরার কথা। যেই ঘুণ আমাদের 53-54 বছরে ধরেছে, সেই ঘুণ ছাড়াতে 5-10 বছর সময় লাগবে। আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছিল, আজকেও 5 আগস্টে নেও সেখানে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে আমাদের জনগণ। এক মায়ের 3 ছেলে এবং 3 ছেলেকে সে মা, 3টা অথরিটি। প্রথম কার্যনির্বাহী সভার মধ্য দিয়ে শুরু হলো ডাকসুর নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম। ছাত্রছাত্রীদের সমস্যা সমাধান ও প্রত্যাশা পূরণে কাজ করার কথা জানিয়েছেন ভিপি সাদিক কায়েম ও জিএস ফরহাদ। জানান, আগামী 1 মাসের কর্মপরিকল্পনার কাজ চলছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা শেষে এসব কথা বলেন নতুন ভিপি ও জিএস। তারা জানান, সিনেট সদস্য হিসেবে 5 জন ছাত্র প্রতিনিধির নাম পাঠানো হচ্ছে। ভিপি, জিএস, এজিএস এর সাথে থাকছেন সর্বোচ্চ ভোট পাওয়া সাবিকুন নাহার তামান্না ও পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। এর আগে ঢাবি উপাচার্য এবং ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খান সভায় সভাপতিত্ব করেন। ভিপি, জিএস, এজিএস সহ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ এ সভায় উপস্থিত ছিলেন। সভার শুরুতেই উপাচার্য ডাকসুর ভোট শান্তিপূর্ণ করার জন্য সাংবাদিকদের কাছে কৃতজ্ঞতা জানান। আপনাদের সাথে আমাদের নেতৃবৃন্দ কথা বলবেন। আমি শুধু ইনফর্মালি একটা কথা খুব পরিষ্কারভাবে বলি, সাংবাদিকদের একটি বিশাল অবদান আছে। আর আমাদের সম্পাদক যারাই আছেন তারা ইতিমধ্যে এক্সিকিউটিভ প্ল্যান নিয়েছেন। বিস্তারিত পরিকল্পনাগুলো আমরা খুব দ্রুতই আপনাদেরকে জানিয়ে দেবো। আমরা এই মাসে কি কাজ করছি সেই পূর্ণাঙ্গ পরিকল্পনা আমরা আপনাদের সামনে হাজির করব। মোট 5 জন সিনেটে থাকবেন, ভিপি, জিএস, এজিএস, আর হচ্ছে পরিবহনে যিনি নির্বাচিত হয়েছেন আসিফ আব্দুল্লাহ, জেনারেল মেম্বার যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন সাবিকুন নাহার তামান্না। এই 5 জন হচ্ছে সিনেটে। আমি আশা করি সাংবাদিক বন্ধুদের ক্লিয়ার করতে পেরেছি। নুরুল হক নূরের ওপর হামলাকারীদের 48 ঘন্টার মধ্যে আইনের আওতায় না আনলে যমুনা ও সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রবিবার দুপুরে ঢাকা মেডিকেলে নূরের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি। একই সাথে হামলায় জড়িতদের গ্রেফতারে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন দলটির নেতারা। জানান, নূরকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। নূরকে বিদেশে উন্নত চিকিৎসার ঘোষণা দিয়েও সরকার টালবাহানা করছে অভিযোগ করে নেতারা জানান, দেশেই চিকিৎসা করাবেন নূর। আরও জানান, প্রয়োজনে দল এবং পরিবারের পক্ষ থেকেই তাকে বিদেশে চিকিৎসা নিতে পাঠানো হবে। মূলত নুরুল হক নূর যে গুরুতর আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, সেটিকে ধামাচাপা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিদেশে নেওয়ার ঘোষণা দেওয়ার পরেও আমরা দেখলাম এক ধরনের গড়িমসি করা হচ্ছে। নুরুল হক নূর কখনোই দেশের বাইরে চিকিৎসা নিতে চাননি। ভারত পাকিস্তান দুদেশের টানাপোড়েনে কার্যকর হতে পারছে না দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক। সংস্থাটির মহাসচিব মোহাম্মদ গোলাম সারওয়ার বলছেন, সব দেশ পূর্ণ সমর্থন দিলেও আঞ্চলিক রাজনৈতিক বাস্তবতায় করা যাচ্ছে না সার্ক শীর্ষ সম্মেলন। এমনকি সার্ক ভিসা নিয়েও পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দিল্লি ও ইসলামাবাদ। সম্প্রতি নেপালে সার্ক মহাসচিবের সাথে কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক 1985 সালে মূলত বাংলাদেশের উদ্যোগে যাত্রা শুরু করে এই সংস্থাটি। প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
আঞ্চলিক এই সংস্থার বর্তমান মহাসচিব মোহাম্মদ গোলাম সারোয়ার। 2023 অক্টোবর থেকে দায়িত্ব পালন করছেন 14তম এই মহাসচিব, যিনি বাংলাদেশি পেশাদার কূটনীতিক। এটি 1985 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা ডিক্লারেশনের মাধ্যমে। গত 40 বছরে মাত্র 18টি শীর্ষ সম্মেলন হয়েছে দক্ষিণ এশিয়ার নেতাদের। সবশেষ সম্মেলন হয়েছে প্রায় এক যুগ আগে 2014 সালে নেপালে। তারপর আর এক মঞ্চে বসতে পারেননি শীর্ষ নেতারা। এর পেছনে কোভিড সহ নানা সংকটের কথা বললেও মূলত ভারত পাকিস্তান টানাপোড়েনই যে মূল কারণ তা সবারই জানা। গত বছর অক্টোবরে যখন ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফর করেছেন, তখন আমরা বেশ খানিকটা আশাবাদী হয়েছিলাম যে হয়তো আস্তে আস্তে আমরা সার্ক আবার গতি ফিরে পাবে। কিন্তু তারপরের পরবর্তী যে ঘটনাগুলো আমরা জানি, সেটি আবার আমাদেরকে কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সার্কের প্রভাবশালী দুই দেশের কারণেই মৃতপ্রায় এই সংস্থাটি এমনটা মানতে নারাজ মহাসচিব। দাবি, শীর্ষ বৈঠক না হলেও সক্রিয় আছে সার্ক। কৃষি, খাদ্য ও জ্বালানি নিরাপত্তার মতো ইস্যুতে একসাথে দেশগুলো কাজ করছে বলেও জানান তিনি। সার্ক ফুড ব্যাংক কিন্তু এখনো বর্তমান আছে। কোনো বড় যদি সমস্যা চ্যালেঞ্জের মুখে পড়ে, তখন সেই ফুড ব্যাংক থেকে আমরা সহায়তা নিতে পারি যে কোনো দেশ বা একাধিক দেশ। বাংলাদেশ, ভারত এবং নেপালের মধ্যে একটি ইলেকট্রিসিটি ট্রান্সমিশনের একটা চুক্তি হয়েছে। দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে গ্রেডগুলোকে প্রস্তুত করছে। এটিকে আঞ্চলিক পর্যায়ে সংযোগ করা তখন আর খুব একটা কঠিন হবে না। পেশাজীবীদের জন্য এই 8 দেশে সীমিত আকারে চালু আছে সার্ক ভিসা স্টিকার। যদিও কাশ্মীর নিয়ে চূড়ান্ত টানাপোড়েনে এটিকেও পরস্পরের জন্য অকার্যকর করে রেখেছে ভারত ও পাকিস্তান। যখন ভারত পাকিস্তানের সমস্যা হয়েছে গত মে মাসে, তখন তারা পারস্পরিকভাবে তাদের ভিসার উপর তারা আপনার এমবার্গো দিয়েছে। সেটি আমাদের সচিবালয়ে নোটিফাই করেছে, আমরা সব দেশকে জানিয়েছি। কিন্তু এছাড়া অন্য কোনো দেশের সাথে দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক বা বহুপাক্ষিকভাবে সার্ক ভিসার উপর কোনো রকমের প্রতিবন্ধকতার কথা আমাদের সার্ক সচিবালয়ের জানা নেই। উন্নয়ন আর অগ্রগতিতে আঞ্চলিক ঐক্য অনিবার্য। সেই বাস্তবতায় প্রায় 200 কোটি মানুষের এই দক্ষিণ এশিয়া যে অনেকটাই পিছিয়ে, প্রায় অচল সার্ক সম্ভবত সেটির সবচেয়ে বড় উদাহরণ। ইউরোপীয় ইউনিয়ন তো বটেই, এই অঞ্চলের দেশগুলোর আরেকটি সংস্থা আসিয়ান সফলতার দারুণ এক দৃষ্টান্ত। তার বিপরীতে সার্কের শীর্ষ নেতৃবৃন্দ এখন পর্যন্ত এক দশকে একটি সম্মেলন করতে পারলেন না। আর এই সংস্থাটিকে যদি সক্রিয় করা যায়, তাহলে তার সুফল যে এই দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষের ঘরে পৌঁছাবে, তাও বোধ করি বলার অপেক্ষা রাখে না। শীর্ষ নেতৃত্বের সে বিষয়ে সুবুদ্ধির উদয় হোক, এমন প্রত্যাশা দক্ষিণ এশিয়ার কোটি মানুষের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, সার্ক সচিবালয়, কাঠমান্ডু, নেপাল। আমদানি প্রভাব পড়তে শুরু করেছে চালের মোকামে। কমতে শুরু করেছে দাম, যদিও বিক্রেতারা বলছেন এখনো বাজার বেশ চড়া। সীমিত আয়ের ক্রেতারা বলছেন মোটা চালে ফেরে নিঃস্বস্তি। প্রতি কেজির জন্য গুনতে হচ্ছে 58 থেকে 60 টাকা। অভিযোগ, দাম বৃদ্ধির জন্য খুচরা ব্যবসায়ী থেকে শুরু করে কর্পোরেট ও মিল মালিক সবাই যুক্ত। সরকারের দুর্বল নজরদারিও বাজারে অস্থিরতা তৈরির অন্যতম কারণ। সবশেষ আমন মৌসুমে বাম্পার ফলন এসেছে, এর সাথে যোগ হয়েছে আমদানি। তাই স্বাভাবিকভাবেই চালের বাজারে দামে কিছুটা ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। পাইজাম, মিনিকেট, নাজির সহ বিভিন্ন মাঝারি ও চিকন চালের দাম কেজিতে কমেছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। তবে গরিবের চাল হিসেবে পরিচিত স্বর্ণা বা মোটা চালের বাজারে স্বস্তি ফেরেনি। 1 কেজি মোটা চালের জন্য গুনতে হবে 58 থেকে 60 টাকা। এতে বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের ক্রেতারা। দামটা একটু বেশি মনে হচ্ছে আমাদের সাধারণ মানুষের জন্য। আমাদের খাইতে হয় 28 গুড়ি চাল, আর ওইটাও বর্তমানে 50 টাকা কেজি, যেটা আগের বাজারে আপনার আজ থেকে 10 বছর আগে যেটা 10 টাকা দিয়ে মানুষ খাইতে পারে না, এখন 50 টাকা দিয়ে কিনে পায় না। 60 টাকা 65 টাকা যদি আপনার মোটা চালের কেজি হয়, তাহলে মনে করেন চালটাকে আপনি কীভাবে গরিব মানুষে খাইবে? কোন 1 কেজি মনে করেন মিনিকেট চাল 80 টাকা, 82 টাকা, 78 টাকা কেজি, ঠিক আছে? এগুলো তো আমাদের পক্ষে সম্ভব না খাওয়া। পাইকারি পর্যায়ে মিনিকেট, নাজির শাইল, বিআর 28 জাতের চালের দাম বস্তাপ্রতি কমেছে 150 থেকে 200 টাকা। বিক্রেতাদের দাবি, মৌসুমের আগে চালের দাম কেজিতে বেড়েছিল সর্বোচ্চ 10 থেকে 20 টাকা পর্যন্ত। বর্তমানে কেজিতে 3-4 টাকা কমলেও এখনও দাম আশানুরূপ পর্যায়ে আসেনি। আমদানির প্রভাব যে খুব একটা পড়েছে এমনটাও মানতে নারাজ পাইকারি বিক্রেতারা। 80 টাকা 82 টাকার থেকে 2 টাকা কমছে, কিন্তু যেটা ছিল 66 টাকা এটা হচ্ছে 80 টাকা। 2 টাকা কমলে তো কমও বলা যায় না। মেইলার এবং কর্পোরেট কোম্পানিগুলা
তারাই কিন্তু চালের দামটা বাড়ায়, তারাই কিন্তু চালের দামটা কমায়। যে হিসাবে ফলন হয়েছে, আমদানি করছে, ওই হিসাবে কিন্তু দাম কমে নাই, ওই হিসাবে দাম কমে নাই। তবে যেটা বাড়ছে অতিরিক্ত, এটার সামান্য একটু কমছে। এদিকে মিলারদের দাবি উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবছর বাড়তি দরে ধান কিনতে হচ্ছে, তাই চড়া অবস্থা থেকে চালের দাম নামছে না। অনেক বড় বড় মিলার আছে, তারা ব্র্যান্ডের উপরে কষ্ট করে হয়তো তারা একটু বেশি দামে বিক্রি করছে, কিন্তু আমাদের মোকামে ওই 68 থেকে 70 টাকায় মিনিকেটটা বিক্রি হচ্ছে। এখন ধানেরটা আসলে কত কস্টিং পড়ে, অরিজিনাল যেটা জিরা মিনিকেট এখনও ধরেন 1750 টাকা মন, 1750 টাকা মন 24 কেজি চাউল হয়, এটা হিসেব করলে দেখবেন 73-74 টাকা কেজি পর্দায় পড়ে যায়। রাজধানীর বাজারে মানভেদে প্রতি কেজি মিনিকেট মিলছে 78 টাকায়। বিভিন্ন জাতের নাজির কিনতে হবে 82 থেকে 90 টাকা কেজিতে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধকরণ সহ 5 দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিসের আমির মামুনুল হক। সকালের রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কর্মসূচির ঘোষণা দেন। বলেন, জুলাই ঘোষণাপত্রের মতো জুলাই সনদকেও কাগজে অকার্যকর লেখায় পরিণত করা যাবে না। যে কোনো মূল্যে জুলাই সনদকে কার্যকর করতে হবে। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের দাবি জানান তিনি। আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ও 14 দলের রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানান মামুনুল হক। যুগপৎ কর্মসূচির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, দলগুলোর মধ্যে আলোচনা চলছে। 5 দফা দাবি দেশের ভবিষ্যতের জন্য ন্যায়, স্বচ্ছতা এবং প্রতিশ্রুতির প্রতিফলন। এই 5 দফা বাস্তবায়নে আজকের সংবাদ সম্মেলনে কিছু সুনির্দিষ্ট কর্মসূচি ঘোষণা করব। আমাদের ঘোষিত কর্মসূচি হবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং 24-এর বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আন্দোলনের অংশ। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি। সকালে নৌবাহিনী সদর দপ্তরে পেশাগত ও সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ ও মালদ্বীপ সশস্ত্র বাহিনীর সম্পর্ক জোরদার করতে পারস্পরিক সহায়তার আশ্বাস দেওয়া হয়। আলোচনায় অংশ নেন মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স ও মালদ্বীপ হাই কমিশনের প্রতিনিধি দল, নৌ ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। এর আগে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে 71-এর সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও গার্ড অব অনার গ্রহণ করেন। এর আগে সেনা ও বিমান বাহিনী প্রধানের সাথেও সাক্ষাৎ করেছেন মেজর জেনারেল ইব্রাহিম হিলমি। মালদ্বীপ ডিফেন্স ফোর্সের প্রতিনিধি দলটি ঢাকায় ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, বাংলাদেশ নেভাল একাডেমি পরিদর্শন করবে। 3 দিনের সফর শেষে 17 সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রতিনিধি দল। রাজনৈতিক অস্থিরতার জেরে পর্যটন খাতে প্রায় 2,500 কোটি রুপি ক্ষতির মুখে পড়েছে নেপাল। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় এ খাতে ছন্দ ফেরাতে নানান পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। দিয়েছে ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে ভিসা নবায়নের ঘোষণা। দেশটির সাধারণ জনগণই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে বিদেশি পর্যটকদের। হিমালয় কন্যা নেপাল, বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট, অন্নপূর্ণা সার্কিট, গৌতম বুদ্ধের জন্মস্থান, নানা বিশ্বখ্যাত নিদর্শন আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই দেশ দুনিয়া জুড়ে পর্যটকদের প্রিয় গন্তব্য। শান্তস্নিগ্ধ হিসেবে এতদিন ছিল পরিচিতি, তবে সম্প্রতি জেনজি বিক্ষোভের আগুনে বিরাট ক্ষতির মুখে পড়েছে দেশটির পর্যটন খাত। পর্যটন মৌসুম শুরুর ঠিক আগে আন্দোলনের জেরে প্রায় 2500 কোটি রুপি ক্ষতির মুখে পড়েছে নেপাল। হোটেল ভাঙচুর, বিমান বন্ধ, রাজনৈতিক উত্তেজনার কারণে বাতিল হয় লাখ লাখ বুকিং। পোখরা, ভৈরহাওয়া, বিরাটনগর ও ধনগাড়ির মতো প্রধান প্রধান পর্যটন কেন্দ্রে পড়েছে মারাত্মক বিরূপ প্রভাব। তবে সরকার পতন ও নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। নেপালের নাগরিকরাই সামাজিক মাধ্যমে পোস্ট করে নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করছেন বিদেশি পর্যটকদের। পর্যটন খাত পুনরুদ্ধারে নানা পদক্ষেপ নিচ্ছে দেশটির প্রশাসনও। অস্থিরতার সময় অর্থাৎ 8 সেপ্টেম্বর ও এর পরে যেসব ভিসার মেয়াদ শেষ হয়েছে সেগুলো বিনামূল্যে নবায়নের ঘোষণা দিয়েছে নেপাল ট্যুরিজম বোর্ড।
নেপালের বাণিজ্য খাত ফিরতে শুরু করেছে নিজস্ব ছন্দে। শুক্রবার থেকে পুনরায় পণ্য সরবরাহ শুরু হয় ভারত নেপাল সীমান্তে। বিক্ষোভের সময় পণ্য বোঝাই শত শত ট্রাক আটকে ছিল সীমান্তে, যার ফলে বড় অঙ্কের লোকসান গুনতে হয় দুই দেশের ব্যবসায়ীদের। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ।